পাচার হওয়া টাকা দেশে ফেরত আনায় অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য ৩০ আগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই। ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একদিনেই ৪ অভিযোগ। রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস, বিজয় সুসংহত রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং শিগগিরই সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের তালিকা জানালেন শিক্ষা উপদেষ্টা, নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার বিকেলে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এনে এই সহায়তা চান প্রধান উপদেষ্টা। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে সাম্প্রতিক গণহত্যা ও ধ্বংসের পর বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে বড় ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাইফুল আলম ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ। পাশাপাশি কমিশন গঠন করে প্রত্যেকটি গুমের তদন্ত শেষে বিচার করা হবে। একই সঙ্গে প্রেস সচিব জানান, দেশে ৩টি জেলায় বড় বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। ব্রিটেনের অ্যাম্বাসেডর হাই কমিশনের কাছে বলবো যে সাপোর্ট চেয়েছেন যে এই যে প্রচুর মানুষ অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এটা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। তো সেই বিষয়ে যারা যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের এই ক্রান্তিকালে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা সহ দেশের জনগণের শান্ত সহ অবস্থান নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। এছাড়া বাংলাদেশের বর্তমান সময়কে জটিল উল্লেখ করে ফ্রান্সের পূর্ণ সমর্থনের কথা জানান ইমানুয়েল ম্যাক্রো। একই সাথে ফ্রান্সের এই বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যার নির্দেশদাতা হিসেবে একের পর এক মামলায় জড়াচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসামি হয়েছেন সাবেক প্রধান বিচারপতি, বুদ্ধিজীবী ও আইনজীবীরাও। মামলা থেকে বাদ যাননি পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সদস্যরাও। আরও জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে পতিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রী, এমপি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে করা মামলার তালিকা। গণহত্যা, হত্যা, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে একের পর এক মামলা করছেন ভুক্তভোগী ও বিক্ষুব্ধরা। ছাত্র জনতার আন্দোলনে গুলিতে হাফিজুল শিকদার নিহতের ঘটনায় সাবেক সরকার প্রধান শেখ হাসিনার নামে মামলা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় করা এই মামলায় সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, পলক, আরাফাত, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডি সহ ১৭৯ জনকে আসামি করা হয়েছে। তেজগাঁও শিক্ষার্থী তৈদুল হত্যার অভিযোগে করা মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা, আইনজীবী নিঝুম মজুমদার, অধ্যাপক মুনতাসির মামুন সহ ৫০ জন। রাজধানীর মিরপুরে হেলিকপ্টার থেকে করা গুলিতে ফিরোজ তালুকদার হত্যায় শেখ হাসিনা, বিচারপতি খায়রুল হক সহ ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। আমরা এজাহারে উল্লেখ করেছি, উনি যখন উনি কর্ম শেষ করে যখন ফিরছিলেন ঠিক তখনই মিরপুর 10-এ এই আজকের যে শেখ হাসিনা, যাকে আমরা এক নম্বর আসামি করেছি, ওবায়দুল কাদের, সেই তথাকথিত সাবেক সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক, সাথে পাশাপাশি সংশ্লিষ্ট যাদেরকে নির্দেশ দিয়ে, যাদেরকে ব্যবহার করে, যাদেরকে কুক্ষিগত করে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন, ধারাবাহিক প্রক্রিয়ায়
ডিবি হারুন সহ ডিএমপির কমিশনার সকলকেই এই মামলায় আমরা উল্লেখ করেছি। একই এলাকায় আকরাম খান রাব্বি নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৪৮ জনের নাম সহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। রাজধানীর বনশ্রীতে ফ্রিল্যান্সার রাসেল হত্যায় শেখ হাসিনা সহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে আমাদের একটাই চাওয়া, শহীদ রাসেলকে তো আমরা পাবো না, শহীদ রাসেলের ন্যায্য ন্যায় বিচারটা যেন আমরা পাই। আমরা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, জুনায়েদ হোসেন পলক, হারুনুর রশিদ সহ টোটাল ২৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে মামলা করেছি। গেল ২০ জুলাই যাত্রাবাড়ির কাজলা এলাকায় গুলিতে নিহত হয় আদমজী সরকারি কলেজের শিক্ষার্থী ইমাম হোসেন ভুইয়া। এ অভিযোগে করা মামলায় আসামি করা হয় যাত্রাবাড়ি থানার ওসি জাকির হোসেন, ওয়ারি জোনের ডিসি ইকবাল হোসেন সহ কয়েকজনকে। আদালতে করা মামলাগুলো এজাহারভুক্ত করে তদন্ত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা আন্দোলনে গণহত্যার দায়ে দেশের বিভিন্ন জেলায় একের পর এক হচ্ছে হত্যা মামলা, যেখানে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী নেতা কর্মীদের। সেই সঙ্গে বিভিন্ন সময়ে গুম, খুন ও হামলার ঘটনায়ও হয় মামলা। বুধবার গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় হয়েছে এমন ৮টি মামলা। সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ছাত্র আন্দোলনের সময় হওয়া সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় একে একে মামলা করছে নিহতের পরিবার। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ অনেক আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী রোমান মিয়ার মৃত্যুর ঘটনায়ও এদিন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী সহ ৪৫ জনের নাম উল্লেখ ও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করে নিহতের মা রিনা বেগম। সেই সঙ্গে সিদ্ধিরগঞ্জে কেয়ারটেকার মনির হোসেনের মৃত্যুর ঘটনায় শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে নিহতের ছোট ভাই সাখাওয়াত হোসেন। এদিকে জেলার সাইনবোর্ড এলাকায় মৃত্যুবরণকারী আবুল হোসেন মিজির মৃত্যুতে শেখ হাসিনা, শামীম ওসমান সহ ৮০ জনের নামে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়। ছাত্র আন্দোলনে গাজীপুরে নূর আলমের মৃত্যুতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ ৬ জনকে নির্দেশদাতা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানের বিরুদ্ধে বুধবার হত্যা মামলা করেন নূর আলমের বাবা আমির আলী। খুলনায় ২০২২ সালে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় সাবেক কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও ৭৫ নেতাসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বুধবার মামলা করেন বিএনপি নেতা ইলিয়াস। এদিকে রাজশাহীতে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলার ঘটনার ৫ বছর পর আলাদা দুটি মামলা হয়েছে। এতে আসামি করা হয় সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ ৮২ আওয়ামী লীগ নেতাকে। আন্দোলনে গুলি করে হত্যার দায়ে এদিন সিলেটেও হাসিনা সহ বেশ কয়েকজনের নামে আলাদা একটি হত্যা মামলা হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সাবেক মন্ত্রিসভার সদস্যদের নামে একদিনেই দায়ের হলো ৪ অভিযোগ। এ নিয়ে ট্রাইব্যুনালটিতে তাদের বিরুদ্ধে জমা পড়ল ৭টি অভিযোগ। এসব অভিযোগের তদন্ত দ্রুত করা হবে বলে জানায় তদন্ত কর্মকর্তা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকারের গঠন করা, ঠিক সেই ট্রাইব্যুনালের কাঠগড়াতেই দাঁড়াতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক মন্ত্রিসভার সদস্যরা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফয়সাল আহমেদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৭৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আজকে আরও একটি অভিযোগ দায়ের করেছি। এটি চট্টগ্রামে এই জুলাই গণহত্যা নিয়ে চট্টগ্রামে যে ম্যাসাকারটা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রামের শিক্ষার্থী শহীদ ফয়সাল আহমেদ শান্তর পিতা মোহাম্মদ জাকির হোসেন। এখানে ৭৭ জনকে আসামি করা হয়েছে।
তার মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ চট্টগ্রামের যারা আছেন তার মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং আসিফ ইনান। এখানেই শেষ নয়, একই দিনে মিরপুরে জুলাইয়ের আন্দোলনে মানবতা বিরোধী ও গণহত্যার অপরাধে আরও 2টি অভিযোগ করা হয়। একটিতে শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে ও আরেকটিতে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে। এই 2টিতে নিহত আসিফ ইকবালের বাবা MA রাজ্জাক ও নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিন পৃথকভাবে আবেদন করেন। সেই সঙ্গে ময়মনসিংহেও গণহত্যায় শেখ হাসিনা সহ 500 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করা হয়। আন্দোলনরত ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় মদদে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়, তার প্রেক্ষিতে আজকে আমরা 2টা মামলা ফাইল করি। 2জন 18 তারিখ এবং 19 তারিখের ঘটনায় আলাদা আলাদা 2জন ব্যক্তি মারা যায় এবং ওই 2জন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর 2টি অভিযোগ দাখিল করেন। এবং এই 2টি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি। এসব আবেদনে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ আরও অনেকে। নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি ও গণহত্যার অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে মোট 7টি। তদন্ত কার্যক্রম দ্রুত গতিতে চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল M সোহেলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চান মামলার কর্মকর্তা। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় 20 আগস্ট মধ্যরাতে আহমদ হোসেনকে রামপুরা এবং M সোহেলকে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের এক মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 নং আদালতের বিচারক নোমান মহিউদ্দিন এ রায় দেন। জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি দেবব্রত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলা চালাতে অপারগতা প্রকাশ করেন 4 জন সাক্ষী ও মামলার বাদী। পরে বিচারক মামলাটি খারিজ করে তারেক রহমানকে অব্যাহতি দেন। এর আগে 2015 সালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে চরজব্বর থানায় তারেক রহমানকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিজয়কে সুসংহত করতে না পারলে নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশজুড়ে সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীদেরও কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা তৈরি ছিল জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার লক্ষ্য। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল তুলে ধরেন 5 দিনের কর্মসূচি। 31 আগস্ট হচ্ছে আপনার জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা, এই তো? জি জি। আচ্ছা, 1 তারিখ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ফতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। 2 সেপ্টেম্বর হচ্ছে র্যালি, এটা আপনার জেলা উপজেলা মহানগর পর্যায়ে।
দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে দাবি করেন দলটির মহাসচিব। বাংলাদেশ জাতীয় দলের যে অবদান গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই কথাটা সবসময় আমি স্মরণ করিয়ে দিতে চাই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য সহ্য করবে না বিএনপি। সর্বক্ষেত্রে যে আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আমাদের এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসকে আমরা সহ্য করব না। গণতন্ত্রের জন্য দলের অবদান সবাইকে স্মরণ করে দেওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব। 198 জন আমাদের বিএনপি ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। খুব দ্রুত সময়ের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের তালিকা হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব জানান শিক্ষা উপদেষ্টা। নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকার সিদ্ধান্ত জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। এইচএসসি অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফলের দাবি জানায় তারা। পরে শিক্ষা সচিবের দপ্তরের সামনে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেলে পরীক্ষা বাতিল ঘোষণা করে ঢাকা বোর্ড চেয়ারম্যান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অনভিপ্রেত উল্লেখ করে এইচএসসি ফলাফল নির্ধারণ পদ্ধতি আন্তঃবোর্ডে ঠিক করবে বলে জানান তিনি। গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো, তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়। তিনি সব বোর্ডেরই সমন্বয় করেন, তারই এটা বলার কথা। তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরও অনেক চিন্তাভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে অনেক ভালো হতো। বই ছাপাতে এবার কোনো ধরনের দুর্নীতি হবে না সাফ জানান শিক্ষা উপদেষ্টা। এটা টেন্ডার হয়নি, আগেরগুলো হয়েছে, বন্ধ করে দিয়েছি সব। যেখানে যা আছে সব বন্ধ, যতদূর পারি চেষ্টা করব। ব্রিফিংয়ে বর্তমানে 45টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নিয়ে জানিয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু কথা জানান উপদেষ্টা। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে জোর করে সরিয়ে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে বিশ্বাসযোগ্য মনে করি তাদের কাছ থেকে যতদূর পারি তথ্য সংগ্রহ করে দেখছি কে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে এবং সকলের কাছে, কিন্তু বিশেষ করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য, এরকম শিক্ষকদের যতদূর পারি তালিকা তৈরি করে যাচ্ছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।